আওয়ামী লীগের শাসনামলে শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১৪ জানুয়ারি। প্রসিকিউশন ও আসামি পক্ষের পাল্টাপাল্টি শুনানির শেষে এই তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। প্রসিকিউশন আদালতে জানায়, গুম ও বিচার বহির্ভূত হত্যার মাস্টারমাইন্ড ছিল জিয়াউল আহসান। ২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত র্যাবে কর্মরত থাকা অবস্থায় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার তথ্য প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় মোট ৩ অভিযোগ দাখিল করা হয় জিয়াউল আহসানের বিরুদ্ধে। তবে তার পক্ষে আইনজীবীরা আদালতে দাবি করেন, কোনো গুম বা হত্যার সাথে জিয়া জড়িত নয়। টঙ্গীতে সজল হত্যা ও বিডিআর সদস্য নজরুল ইসলামকে হত্যার যে অভিযোগ আনা হয়েছে তা সত্য নয় জানিয়ে আইনজীবীরা বলেন, ২০১১ সালের এসব মামলায় পুলিশ রিপোর্টে কোথায় জিয়াউল আহসানকে দায়ী করা হয়নি। তাছাড়া সুন্দরবনে বনদস্যুদের ক্রসফায়ারের নামে হত্যার সাজানো নাটকের অভিযোগও মিথ্যা বলে দাবি আসামি পক্ষের। তবে রাষ্ট্রপক্ষ জানায়, তখন আসামি ও সরকারের প্রভাবে সত্য ঘটনা আড়ালকে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়। এখন সাক্ষীরা সব সত্য প্রকাশ করেছেন। এদিকে আরেক গুরুত্বপূর্ণ মামলায় রংপুরে আবু সাইদ হত্যার বিচারও শেষ দিকে চলছে তদন্ত কর্মকর্তার তৃতীয় দিনের জেরা। এ নিয়ে আরও জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার। আজকে তো আসামি পক্ষের শুনানি হয়েছে, শুনানিতে আসামি পক্ষের আইনজীবীরা কি জানিয়েছেন আর প্রসিকিউশন এর বিষয়ে সবশেষ কি তথ্য জানিয়েছে? ধন্যবাদ। দেখুন, আজকের যে মামলাটি একটু জানেন যে লীগের শাসনামলে যে এই যে বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ার দিয়ে হত্যা, গুম করা, এই যে গুমের সংস্কৃতি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছিল, সেই সময়ের প্রধান অভিযুক্ত যিনি, যার বিরুদ্ধে মূল অভিযোগ আনা হয়েছে, এবং প্রসিকিউশন কিন্তু এই আদালতে বারবার বলেছে যে এই গুমের এবং ক্রসফায়ারের মূল মাস্টারমাইন্ড যিনি তৎকালীন র্যাবের কর্মকর্তা এবং পরবর্তীতে তিনি সেনাবাহিনীর মেজর জেনারেল হয়েছিলেন, এখন গ্রেপ্তার রয়েছেন মেজর সেনাবাহিনীর মেজর জেনারেল, তার বিরুদ্ধে এই মামলা। সুতরাং এই মামলার সাথে অনেক ঘটনা জড়িত। জিয়াউল আহসান তার বিরুদ্ধে এই মামলা, সুতরাং এই মামলার সাথে অনেক ঘটনা জড়িত। এরই মধ্যে প্রসিকিউশন থেকে তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে ৩টি, সেই অভিযোগগুলোর মধ্যে ১০৩ জনের গুম করে হত্যার অভিযোগ প্রাথমিক প্রমাণাদি পাওয়া গেছে, সেই অভিযোগ রয়েছে। এছাড়া প্রসিকিউটর আরও আমাদেরকে জানিয়েছিলেন যে তার বিরুদ্ধে আরও তদন্ত চলছে, বিভিন্ন আরও প্রায় ৩00-৪০০ জনকে গুম করা এবং খুন করার বিভিন্ন জনকে এই ধরনের প্রমাণও তার বিরুদ্ধে মিলছে, সেগুলোর আলাদা তদন্ত চলছে। যেখানে গুরুত্বপূর্ণ কয়েকটি নাম বলা দরকার, সেটি হচ্ছে চিফ প্রসিকিউটর এটি জানিয়েছেন যে বিএনপি নেতা ইলিয়াস আলীকে যে গুম করা, একই সাথে চৌধুরী আলমকে গুম করা, এই সমস্ত গুম করা এবং হত্যার সাথেও তার যে সংশ্লিষ্টতা সেটি প্রমাণ পাওয়া গেছে, সেটির আলাদা তদন্ত চলছে। কিন্তু এখন যেই মামলাটি আজকে ছিল, সেই মামলায় দেখুন মোট ৩টি অভিযোগ আনা হয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে। প্রথম অভিযোগটা হচ্ছে যে ২০১১ সালের জুলাইতে টঙ্গী খালের আশপাশের বিভিন্ন এলাকায় ৪ জনকে হত্যা করা হয় এক রাত্রে। তার ভিতরে প্রথম জনকে জিয়াউল হাসান, তিনি তখন র্যাবের কর্মরত ছিলেন, তিনি সে সময় ছিলেন র্যাবের গোয়েন্দা ইউনিটের পরিচালক। তিনি সরাসরি নিজে গুলি করেছেন একজনকে, এবং তার পরবর্তী জনকে গুলি করার জন্য তিনি 2 জন কর্মকর্তাকে বলেছিলেন, র্যাবের তারা রাজি না হয় দ্বিতীয় জনকেও তিনি গুলি করেন এবং তৃতীয় জনকেও তিনি গুলি করেন। আর চতুর্থ জনকে অন্য আরও 2 কর্মকর্তা তারা গুলি করে একটি ব্রিজের নিচে ফেলে দেয়। এটি হচ্ছে প্রথম অভিযোগ। দ্বিতীয় অভিযোগ হচ্ছে, আপনি জানেন যে এই যেই মামলা, সেই মামলার তদন্ত রিপোর্টে এই বিষয়টি উঠে এসছে এবং বিভিন্ন গণমাধ্যমের পরবর্তীতে এসছে যে দেশের বিভিন্ন জায়গা থেকে এই ধরনের সরকার বিরোধী যারা ছিল বা যারা বিভিন্ন কারণে থ্রেট মনে করা হতো বা র্যাবের কোনো কারণে সেই সময় যদি কাউকে টার্গেট করা হতো, তাদেরকে ধরে নিয়ে যেয়ে বিভিন্ন জায়গায় কিন্তু তাদেরকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হতো। তার ভিতরে কয়েকটি স্পট এই আদালতে উল্লেখ করা হয়েছে। তার মধ্যে বুড়িগঙ্গা ছিল, পরবর্তীতে শীতলক্ষা এলাকায় হয় এবং 7 খুনের পরে নারায়ণগঞ্জে। তার পরবর্তীতে যখন নারায়ণগঞ্জের এই পুরো শীতলক্ষা এলাকা বিভিন্নভাবে নজরদারির মধ্যে আসে, পরবর্তীতে এই যে ভিকটিমদেরকে ধরে নিয়ে যেয়ে একেবারে বরগুনার চরদোয়ানি, পাথরঘাটা ওই এলাকায় নিয়ে যেয়ে বলেশ্বর নদীর যেই সমুদ্রের যে মুখ, সেখানে নিয়ে হত্যা করা হতো। রাতের বেলায় নিয়ে গুলি করে হত্যা করে তাদের পেট চিরে তাদেরকে বিভিন্ন ধরনের সিমেন্টের ব্লক অথবা শক্ত কোনো কিছু বা ভারী ইট সহ এরকম কিছু একটা বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো। তো সেই জায়গায় মোট কয়েকজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 50 জনকে এইভাবে হত্যার একটি অভিযোগ আনা হয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে। এটি হচ্ছে দ্বিতীয়
দ্বিতীয় অভিযোগ। আর তৃতীয় অভিযোগটি হচ্ছে, আপনি যদি একটু মনে করে থাকেন বা দর্শকদের অনেকের নিশ্চয়ই মনে থাকবে, আদালতে সেই বিষয়টি সরাসরি চিফ প্রসিকিউটর বলেছেন যে একটা সময় বিশেষ করে সুন্দরবনে বনদস্যুদের ধরার নামে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হতো। এরকম কয়েকটি অভিযানে দেখা গেছে এবং সেই তথ্য প্রমাণ এসছে যে এই ধরনের পুরোটাই ছিল সাজানো নাটক। আগেই দেখা গেল ওই ঘটনার আরও মাসখানিক আগে তাদেরকে ধরে নিয়ে যেয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিয়ে যেয়ে তাদেরকে ক্রস ফায়ারের নামে হত্যা করা হতো এবং সেখানে কিছু নির্দিষ্ট গণমাধ্যমও থাকতো যাদেরকে দিয়ে এই মিথ্যা সংবাদগুলো পরবর্তী প্রচার করা হয়েছে। এই তিনটি অভিযোগ কিন্তু জিয়াউল হাসানের বিরুদ্ধে আনা হয়েছে এবং সেটির উপরে এর আগে প্রসিকিউশন কথা বলেছে এবং আজকে তার বোন তিনিও জিয়াউল হাসানের আইনজীবী, একই সাথে সিনিয়র আইনজীবী ছিলেন মনসুর হক চৌধুরী, তারা জিয়াউল হাসানের পক্ষে কথা বলেছেন। যেমনটা খবরে আপনি খানিকটা বলছিলেন, তারা এই পুরো বিষয়টি কিন্তু অস্বীকার করেছেন এবং তারা বলছেন যে বিশেষ করে প্রথম এবং দ্বিতীয় অভিযোগ, টঙ্গীর যে ঘটনা সেখানে সজল নামে একজনকে হত্যা এবং এই যে পরবর্তীতে এই যে নদীতে নিয়ে যে হত্যা করে লাশ ফেলে দেয়, সেখানে আলকাজ মল্লিক নামে একজনের কথা বলা হয়েছে এবং বিডিআরের একজন সাবেক সদস্য নজরুল ইসলাম মল্লিককে হত্যা করা হয়েছে। তো তাদের সেই ঘটনার সময় যে সমস্ত মামলা হয়েছিল সেই মামলার যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্টে কোথাও এই র্যাবের কথা বলা নেই এবং জিয়াউল হাসানের নাম তো নেই। সুতরাং সেই বিষয়গুলোকে তুলে এনে আজকে আদালতে আসামিপক্ষ বলার চেষ্টা করেছেন যে এই পুরো ঘটনাটি এখন যেটি বলা হচ্ছে এত বছর পরে এই পুরোটাই সাজানো, কারণ সেই সময়ের মামলার রিপোর্টে তাদের কোনো নাম আসেনি। এইখানে প্রসিকিউশন বা রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে যে সেই সময় র্যাবের যে প্রভাব ছিল বা জিয়াউল হাসানের যে ধরনের প্রভাব ছিল তার বিরুদ্ধে কারো সাক্ষী দেওয়া অসম্ভব এবং অনেক সত্য আড়াল করা হয়েছে যেগুলো সেই সময় অনেক সাক্ষীরা মুখ খুলতে ভয় পেয়েছেন। কিন্তু এখন তাদের বিভিন্ন সাক্ষ্য প্রমাণ তাদের কাছে রয়েছে। যখন এই মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হবে তার পরবর্তীতেই কিন্তু আদালতে একের পর একটা তারা উত্থাপন করবেন। দেখুন, 14 জানুয়ারি যদি এই বিষয়ে অভিযোগ গঠনের আদেশ শুরু হয় তাহলে ক্রস ফায়ারের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অর্থাৎ 1973 অ্যাক্ট অনুযায়ী প্রথম কোনো মামলা ক্রস ফায়ারের যেটির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল। এবং এইখানে আরও একটি বিষয়, আজকে আদালতে কিন্তু আরও গুরুত্বপূর্ণ আরেকটি মামলা ছিল, আবু সাইদের যে মামলা, রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ যাকে বলা হয়, সে আবু সাইদ হত্যার যে বিচারিক কার্যক্রম একেবারে শেষের দিকে রয়েছে। সকল সাক্ষ্য গ্রহণের শেষে এখন মূলত যেই তদন্ত কর্মকর্তা রয়েছেন, তদন্ত কর্মকর্তা তৃতীয় দিনের জেরা চলছে, আসামিপক্ষ জেরা করছে এবং এর খুব শীঘ্রই হয়তো সেই জেরার কার্যক্রম শেষ হয়ে যাবে। এরপরে যুক্তিতর্ক উপস্থাপন হবে দুই পক্ষের এবং তারপরে কিন্তু রায়ের দিন ঘোষণা হবে। সুতরাং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনেকগুলো মামলা কিন্তু এরই মধ্যে ধীরে ধীরে রায়ের দিকে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার মামলার রায় হয়ে গেছে এবং 20 জানুয়ারি আরেকটি গুরুত্বপূর্ণ মামলা, চাংখারপুলে যে 6 জনকে হত্যা করা হয়েছিল সেই মামলার রায় ঘোষণা হবে। অর্থাৎ এই ঘটনায় 5 আগস্ট পরবর্তী যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মামলাগুলো একে একে সেগুলো এগিয়ে চলছে এবং অনেকগুলো চূড়ান্ত পর্বের দিকেই কিন্তু যাচ্ছে। প্রসিকিউটর আমাদেরকে সেই তথ্য আজকেও দিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল বাশার।